আমরা আজকে আলোচনা করব দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে। শুধু আজকেই নয়, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা বেশ কয়েকটা এতে আগামী দিনে, এখন এই লকডাউন আর কোয়ারেন্টাইনের বাজারে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে লাগাতারভাবে কয়েকটি আলোচনা আমরা করব। এমনিতে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সারা জীবন ধরে তিনি যে কাজকর্ম করেছেন তার ওপর আমাদের যে আমি যে পার্টি করি, সিপিআইএমএল রেড স্টারের যে কেন্দ্রীয় মুখপত্র রেড স্টারে, সেখানে লাগাতারভাবে একটা লেখা বেরোচ্ছে। তো যারা সেই লেখাটা ফলো করেন তারা মোটামুটিভাবে আমার বক্তব্যের সাথে পরিচিত, কিন্তু যারা সেই লেখাটা ফলো করতে পারেননি বা পারেন না, তাদের কাছে পৌঁছানোর জন্য এই আলোচনা যে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেন আমাদের আজকের যে লড়াই সমাজতন্ত্রের জন্য, সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই লড়াইতে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যে কাজ, সেই কাজের গুরুত্বটা কোথায়, সেটা নিয়েই মূলত আমাদের আলাপ আলোচনাটা থাকবে। তো প্রথমত যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে যে দেবীপ্রসাদ নিজে বিষয়টাকে কিভাবে দেখেছেন। তিনি যে সারা জীবন ধরে ভারতের যে দার্শনিক ঐতিহ্য সেইটা নিয়ে আলাপ আলোচনা করেছেন, চর্চা করেছেন, সেটা কেন করেছেন, তার এর পেছনে লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, তিনি কিভাবে বিষয়টাকে দেখেছেন। তো সেটা ধরুন, ওনার একটা বই আছে ইন্ডিয়ান এথিজম বলে, তো সেখানে তার সেই বইটির 1969 সালের 15ই মার্চ সে বইটি বেরোচ্ছে। সেইখানে তার মুখবন্ধে তিনি বলছেন যে দিস বুক ইজ বেসড অন দ্য অ্যাওয়ারনেস দ্যাট দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ফর সোশ্যালিজম টুডে ইজ রিলেটেড টু দ্য স্ট্রাগল ফর দ্য ইন্ডিয়ান ফিলোসফিক্যাল হেরিটেজ। আমাদের দেশের আজকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের দেশের যে দার্শনিক ঐতিহ্য, সেই দার্শনিক ঐতিহ্যের যে সংগ্রাম তার সঙ্গে যুক্ত। টু মেইন টাস্কস আর ইনভলভড ইন দ্য লেটার। দুটো মেইন টাস্ককে তিনি চিহ্নিত করছেন। সেটা কি? যে ফার্স্ট, অ্যান অবজেক্টিভ অ্যানালাইসিস অফ দ্য অ্যাকচুয়াল ফিলোসফিক্যাল মেটেরিয়ালস অফ ইন্ডিয়া in order to see what is living and what is dead in this. আমাদের দেশের যে দার্শনিক ট্র্যাডিশনস, ফিলোসফিক্যাল ট্র্যাডিশনস, সেইগুলোকে নেড়ে ঘেটে বাজ বিচার করে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় একটা জায়গায় আসতে চাইছেন যে এর মধ্যে কোনগুলি জীবিত, হোয়াট ইজ লিভিং, এবং কোন জায়গাগুলো মৃত। এইটা একটা বোঝাবুঝি করার কথা তিনি বলছেন, এটা করতে হবে বলছেন। সেকেন্ডলি, দ্বিতীয় যে টাস্কটা বলছেন, সেকেন্ডলি টু নারিশ হোয়াট ইজ লিভিং অ্যান্ড স্ক্র্যাপ হোয়াট ইজ ডেড। বাই নারিশিং হোয়াট ইজ লিভিং ইজ মেন্ট দ্য এক্সটেনশন অফ ইটস পোটেন্সিয়াল টু দ্য রাইট ডিরেকশন অ্যান্ড টু সি হোয়ার ইট আলটিমেটলি লিডস টু, দ্যাট ইজ অ্যান enriched by the scientific materials historically accumulated later. যা জীবিত আছে তাকে আমাদের নিয়ে পরিচর্যা করতে হবে, সেটাকে ডেভেলপ করতে হবে। মানে এগুলো তো অনেক আগেকার কাজ, ভারতীয় যে দার্শনিক কাজগুলো সেগুলো যথেষ্ট আগেকার কাজ। তো তারপরে যা যা ডেভেলপমেন্ট হয়েছে, যে নতুন নতুন মেটেরিয়ালস আমাদের হাতে এসছে, সেই সমস্ত মেটেরিয়ালস দিয়ে যেগুলো লিভিং আছে, যেগুলো জীবন্ত আছে আমাদের দার্শনিক ট্র্যাডিশনে, সেগুলোকে ডেভেলপ করতে হবে আমাদের। I am myself convinced that this task, rightly carried out, leads to the fundamentals of Marxism, though this must not be vulgarized to mean the discovery of Marxism in traditional Indian philosophy. বলছেন এই কাজটা যদি আমরা করতে পারি, অর্থাৎ আমাদের দার্শনিক ঐতিহ্যের মধ্যে যা কিছু জীবন্ত আছে তাকে যদি আজকের দিনে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা একটা জীবন্ত মার্ক্সবাদে পৌঁছবো। যদিও এটাকে এরকমভাবে ভালগারাইজ করাটা ঠিক হবে না, কারণ এটা বললেই অনেকে বলবেন যে ও আচ্ছা তুমি
আমাদের পুরনো ভারতীয় দার্শনিক ট্র্যাডিশনে সমাজতন্ত্র খুঁজে পেয়েছো বা মার্ক্সবাদ খুঁজে পেয়েছো? এরকম কথা বলার লোকের কোনো অভাব আমাদের পরিমণ্ডলে নেই। হ্যাঁ, এরকম প্রচুর লোক আছে যারা এই ধরনের আল টপকা কথা বলেন। তো দেবপ্রসাদ বলছেন এসব যেন আবার বলতে এসো না বাবা। তারপরে বলছেন, ইফ দ্য ওয়ার্ল্ড ডিসকভারি ইজ অ্যাট অল পারমিসেবল, ইজ দ্য ওয়ার্ড ডিসকভারি, এই যে একটা কথা বলছেন না যে ডিসকভারি, আগের লাইনে একটা কথা বললেন যে ইট মাস্ট নট বি ভালগারাইজড টু মিন দ্য ডিসকভারি অফ মার্কসিজম ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফিলোসফি। বলে তারপরে বলছেন যে ইফ দ্য ওয়ার্ড ডিসকভারি ইজ অ্যাট অল পারমিসেবল ইন দিস কানেকশন, ইট সিম্পলি মিনস দ্য ডিসকভারি অফ সার্টেন ডিরেকশনস ইন ইন্ডিয়ান ফিলোসফি which rightly followed leads the Indian today to Marxism. কিছু দিক নির্দেশ অবশ্যই আমরা খুঁজে পাবো। যদি ডিসকভারির কথাই বলতে হয় তাহলে বলতে হবে যে আমরা এরকম কিছু ডিসকভার করতে পারি, কিছু ডিরেকশন ডিসকভার করতে পারি আমাদের ট্র্যাডিশনাল, আমাদের যে ট্র্যাডিশন, ফিলোসফিক্যাল ট্র্যাডিশন, তার মধ্যে যা কিছু জীবন্ত, তার মধ্যে আমরা ওই ডিরেকশানগুলোকে পাবো, যে ডিরেকশানগুলোকে ডেভেলপ করলে আমরা একটা জীবন্ত মার্ক্সবাদে পৌঁছবো। ইন হিজ স্ট্রাগল ফর সোশ্যালিজম, সমাজতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামে হি দাস, মানে কার কথা বলছেন? ইন্ডিয়ান, আগে একটা কথা বলেছেন ইন্ডিয়ান, ভারতীয়রা তাদের সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কি করতে পারবেন? হি দাস গেটস ইকুইপড উইথ দ্য মোস্ট পাওয়ারফুল আইডিওলজিক্যাল উইপন। কথাটা খেয়াল করবেন, বলছে যে হি দাস গেটস ইকুইপড উইথ দ্য মোস্ট পাওয়ারফুল ideological weapon, and this with the full sanction of his national heritage. এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে একটা সর্বাপেক্ষা শক্তিশালী আইডিওলজিক্যাল উইপন, মতাদর্শগত অস্ত্র আমাদের হাতে আমরা তৈরি করতে পারবো, যা কিনা আমাদের দেশের যে ন্যাশনাল হেরিটেজ তার সঙ্গে পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ। এখন আমার দেবীপ্রসাদকে নিয়ে নাড়াঘাটা করতে করতে আমার কাছে এটা মনে হয়েছে যে কেন দেবীপ্রসাদের কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল। এই যে ন্যাশনাল হেরিটেজের সাথে সঙ্গতিপূর্ণ, এই যে কথাটা বললেন, এটা তার কাছে কেন গুরুত্বপূর্ণ ছিল এই কারণে, তার কারণ হচ্ছে যে দেখবেন যে মার্ক্সবাদ যখন তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে মার্ক্সবাদের, পৃথিবীতে কোনো কিছুই তো আকাশ থেকে পড়ে না, তার একটা গতিতে, বস্তুর বিকাশের গতিতে এক একটি জিনিস আসে। তো মার্ক্সবাদও তাই, সে তার একটা ধারাবাহিকতায়, একটা কন্টিনিউটিতে সে এসছে। এখন এই যে ধারাবাহিকতা, এই যে কন্টিনিউটি, এই ধারাবাহিকতা এবং এই কন্টিনিউটিটা কোন কন্টিনিউটি? ধরুন আমরা জানি সেটা হচ্ছে যে এটা পশ্চিম ইউরোপীয় যে দার্শনিক সংঘাত, পশ্চিম ইউরোপীয় দার্শনিক সংঘাত এবং পশ্চিম ইউরোপে যে শ্রেণী সংগ্রামের বিকাশ, বাস্তব সংগ্রাম এবং দার্শনিক সংগ্রাম, এই দুটো একটা জায়গায় এসে মেলার ফলে একটা সময় মার্ক্সবাদ, একটা বিন্দুতে মার্ক্সবাদের উৎপত্তি হলো। এখন এটাই কি সব? মানে এটা তো ঠিক কথাই, কিন্তু এটা বললেই কি সব কিছু বলা হলো? তাহলে এবারে প্রশ্ন উঠবে যে এই ধারাবাহিকতা কি আমাদের দেশে নেই? আমাদের দেশে আমরা মার্ক্সবাদীরা যখন আমরা মার্ক্সবাদকে নিয়ে যাচ্ছি জনগণের কাছে, তখন সেই জনগণের অতীত সংগ্রাম আছে, সেই জনগণের একটা ইতিহাস আছে। তাহলে সেই ইতিহাস, সেই সংগ্রাম, সেই ধারাবাহিকতার সঙ্গে মার্ক্সবাদের কি কোনো সম্পর্ক নেই? মার্ক্সবাদ পশ্চিম ইউরোপের শ্রেণী সংগ্রামের বিকাশ, পশ্চিম ইউরোপের দার্শনিক সংঘাতের বিকাশ, তার মধ্য দিয়ে মার্ক্সবাদ এসছে ঠিক। কিন্তু যদি আমি সেই মার্ক্সবাদকে, তার যে জেনারেল ক্যারেক্টার, তার যে সাধারণ দিক, সেই সাধারণ দিকটিকে যদি আমি বুঝতে না পারি, যদি আমি সেটিকে একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি হিসেবে দেখতে না পারি, তাহলে সেই বিশ্ব দৃষ্টিভঙ্গিটিকে আমাদের দেশের যে বিশেষ অবস্থা, সেই বিশেষ অবস্থায় প্রয়োগ করতে পারবো না। আমাদের দেশের শ্রেণী সংগ্রামের যে বিকাশ, তার যে ধারাবাহিকতা, আমাদের দেশের দার্শনিক সংঘাতের যে ধারাবাহিকতা, তার যা বিকাশ,
সেই বিকাশের ধারাবাহিকতাতে মার্ক্সবাদকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যে মার্ক্সবাদকে জনগণের কাছে নিয়ে যাব, সেই মার্ক্সবাদ হয়ে দাঁড়ায়, এটা হয়ে দাঁড়িয়েছে গত 100 বছর ধরে। যেমন একটা জিনিস নিয়ে যাচ্ছি, তার কোনো রুট, তার কোনো শিকড় ভারতীয় সমাজে নেই, ভারতের শ্রেণী সংগ্রামে নেই, ভারতের দার্শনিক ইতিহাসের মধ্যে নেই, ভারতবর্ষের শ্রেণীগুলির মধ্যেকার সংঘাতের ইতিহাসে নেই। এমন একটা জিনিসকে আমি আমদানিকৃত মাল হিসেবে জনগণের কাছে নিয়ে যাচ্ছি, এইটা দাঁড়িয়ে যায়, এইটা দাঁড়িয়ে গেছে। তাই দেবীপ্রসাদ বলছেন যে এটা তো সত্যি নয়। আমাদের দেশের দার্শনিক সংঘাত, আমাদের দেশের যে শ্রেণী সংগ্রাম, তার ধারাবাহিকতাতেই মার্ক্সবাদ আসে। সেই কারণেই মার্ক্সবাদ হচ্ছে একটা সাধারণ জিনিস, বিশ্ব দৃষ্টিভঙ্গি। সেটা সমস্ত পার্টিকুলারের বিকাশই ওখানে পৌঁছয়, সমস্ত বিশেষের বিকাশ ওই সাধারণে পৌঁছয়। আমরা কি সেইভাবে দেখেছি? আমরা কি সেইভাবে বলেছি? আমরা ফয়েরবাগের কথা বলেছি, আমরা হেগেলের কথা বলেছি, আমরা লক বলেছি, হবস বলেছি, মিল বলেছি, বেন্থাম বলেছি, আর কি নয়। প্রাচীন গ্রিক দার্শনিকদের কথা বলেছি, প্লেটো বলেছি, সক্রেটিস বলেছি, অ্যারিস্টটল বলেছি, হেরাক্লিটাস বলেছি, কিন্তু কোথাও আমরা আমাদের দেশের যে দার্শনিক সংঘাতের ইতিহাস, আমরা জৈমিনীর কথা বলিনি, আমরা বাদশাহনের কথা বলিনি, আমরা মনে করুন বাচস্পতির কথা বলিনি, বাচস্পতি মিশ্রের কথা বলিনি, আমরা গৌতম বুদ্ধের কথা বলিনি, আমরা নাগার্জুনের কথা বলিনি, আমরা মহাবীরের কথা বলিনি। তাহলে আমরা বলছিটা কি? আমরা বলছি লক, বেন্থাম, মিল, স্পেন্সার। ওইভাবে হবে না। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলছেন যে ওইভাবে হবে না, ওরকমভাবে যান্ত্রিকভাবে বিষয়টাকে নিয়ে যাওয়া যায় না। তাহলে যেটা তুমি নিয়ে যাচ্ছ তার কোনো রুট নেই, তার কোনো শিকড় নেই। ভারতের সংগ্রাম, ভারতের যে জীবন্ত সংগ্রাম, সেই জীবন্ত সংগ্রামের সাথে, সেই আত্মার সাথে তার কোনো যোগ নেই, এইভাবে নিয়ে যাচ্ছ। সেই কারণে দেবীপ্রসাদ তার সারা জীবন ধরে এই চর্চাটি করেছিলেন যে আমাদের দেশের ফিলোসফিক্যাল ট্র্যাডিশনের মধ্যে কি জীবন্ত আছে সেটাকে খুঁজে বার করো এবং সেটাকে ডেভেলপ করো। পরবর্তীকালে যে মেটেরিয়ালগুলো আমাদের হাতে এসছে সেই দিয়ে তাকে ডেভেলপ করো এবং সেখান থেকে দেখো সেটা কোথায় পৌঁছয়। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করেছেন যে এই ডেভেলপমেন্ট মার্ক্সবাদী, আজকের যে মার্ক্সবাদী যে সংগ্রাম, যে সমাজতন্ত্রের যে সংগ্রাম, সেইখানে গিয়েই পৌঁছয়। তো এইটা হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের গুরুত্বের একটা বড় জায়গা, যার জন্য আমি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে গত প্রায় 1 বছর ধরে কিছু চর্চা করছি। তো আমরা আজকে শুরু করলাম, আমরা পরবর্তীতে লাগাতারভাবে কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে আমরা এই বিষয়টাকে কিছুটা আলাপ আলোচনা করব।